প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির সাক্ষাৎ আগামী সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে নির্বাচনী সামগ্রী কেনার প্রক্রিয়া, জানালেন ইসি সচিব। জাতীয় স্বার্থে ঐক্যমত্য ছাড়া ভবিষ্যৎ ভালো হবে না, বলছে বিএনপি। একমত হওয়া বিষয়ের ভিত্তিতে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি। সাবেক আইজিপি নূর মোহাম্মদের বিরুদ্ধে 130 একর জমি দখলের অভিযোগ, মামলা দিয়ে হয়রানি, বিচার পাননি ভুক্তভোগীরা। উনি এটা জোর করে দখল করে রাখছে, আমরা আসতে পারতেছি না। কিন্তু আমার হাজবেন্ড থাকতে উনি মানে বিভিন্ন লোক লাগাইতো যে উনি কিনবে। আমাদেরকে বিভিন্ন জেলায় মিথ্যা মামলা, খুনের মামলা, অপহরণ মামলা দিয়া দেশ ছাড়া করিয়া এই সম্পত্তি তার ক্ষমতা বলে দখল করছে। গাইবান্ধার সাঘাটায় নদী রক্ষা বাঁধ নির্মাণে মাটির বদলে বালু, দেখা দিয়েছে ফাটল। ঠিকাদার কর্মকর্তা যোগ সাজেশে অর্থ লুটপাট। এই বাঁধে যে 3 বছর হলে কাজ করে, 3 বছর হলে কাজ করে, আজ পর্যন্ত কার বাঁধের ফিনিশিং হলো না, কাজ হলো না। পানি উন্নয়নের বোর্ডের কর্মকর্তারা বিভিন্ন যোগ সাজস্যে এরকম কাজ করে রেখে গেছে, কোনো ইয়ে নাই, স্লোপ নাই, একদম খারাপ। বৃষ্টি হওয়ার সাথে সাথে সব ভেঙে যাচ্ছে। কুষ্টিয়া পৌরসভার সড়ক ড্রেনেজের বেহাল দশা, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় অসংখ্য খানাখন্দ, প্রতিনিয়ত দুর্ভোগ পোহান বাসিন্দারা। এবং জায়নবাদীদের পতনের ভয়ে যুদ্ধে জড়ায় যুক্তরাষ্ট্র, জাতির উদ্দেশ্যে ভাষণে খামেনি, ইরানের জয় মার্কিনীদের গালে জোরালো চড়। দেখছিলেন শিরোনাম। সংবাদ সকালে আপনাদের সঙ্গে আছি আমি মনস সাদাত। এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাতে মিলিত হন তারা। এর আগে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব নির্বাচনী প্রস্তুতি চলছে জানিয়ে বলেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী সামগ্রী কেনার প্রক্রিয়া শেষ হবে। ইউসুফ ভুঁইয়ার রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এদিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, ভোটার তালিকা কারা যুক্ত হবেন তা নির্ধারণ করবে নির্বাচন কমিশন। এমন বিধান রেখে ভোটার তালিকা আইন সংশোধন করতে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কবে ভোট হবে এবং ভোটের আগে শিডিউলের আগে প্রতীক বরাদ্দ ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে কাট আউট পয়েন্টটাকে করবেন এবং এ সংক্রান্ত একটা সংশোধনী প্রস্তাব আমরা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। নির্বাচনের প্রস্তুতি চলছে জানিয়ে ইসি সচিব বলেন, নির্বাচনী প্রস্তুতি একটি চলমান প্রক্রিয়া। আগামী সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী সামগ্রী কেনার প্রক্রিয়া শেষ হবে। আমরা চেষ্টা করছি যে সেপ্টেম্বরের ভিতরে আমরা আমাদের প্রকিউরমেন্টের কাজটা করব এই বছরের সেপ্টেম্বরের মধ্যে, কারণ এটা কিছু কিছু স্টেপস আছে যেগুলো নির্দিষ্ট সময় দিতে হয়। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে 147টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে 3 দলের একাধিক আবেদন রয়েছে বলেও জানিয়েছে ইসি সচিব। 22শে জুন পর্যন্ত আমাদের একটা সময়সীমা নির্ধারণ করা ছিল। 147টা আবেদন আমরা পেয়েছি। 147টা আবেদন না, প্রকৃতপক্ষে 3টা আবেদন আবার পুনরায় পেশ করা হয়েছে। কাজেই দল হিসেবে 144টা, কিন্তু আবেদনের সংখ্যা হচ্ছে 147টা। 76টি আসনের সীমানা পুনর্নির্ধারণ চেয়ে পর্যালোচনা চলছে বলেও জানিয়েছে আক্তার আহমেদ। সীমানা নির্ধারণ সম্পর্কিত একটা কার্যক্রম আমাদের চলমান আছে। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। 2014, 2018 ও 2024 সালের জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনের ভূমিকা নিয়ে ওঠা অভিযোগের তদন্ত এবং ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে 5 সদস্যের সুপারিশ প্রণয়ন কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি শামীম হাসনাইনকে সভাপতি করে এই কমিটি গঠন করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশে বিদেশে ব্যাপক সমালোচনা হয়েছে। এই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার ভবিষ্যতে জনগণের ভোটাধিকার নিশ্চিত, গণতন্ত্রের সুরক্ষা এবং ফ্যাসিবাদ শাসনের আশঙ্কাকে প্রতিহত করতে এসব নির্বাচনে সংঘটিত দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে হাজির করে পুলিশ। 10 দিনের রিমান্ড চাইলে তার শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। জেরার মুখে 2024-এ ডামি নির্বাচনের কথা স্বীকার করেন তিনি। তবে দায় চাপান রাজনৈতিক নেতৃত্ব ও তৎকালীন আওয়ামী লীগের সরকারের উপর। তন্দ্রা তারুণের প্রতিবেদন। আওয়ামী লীগের দলীয় ও একই দলের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে 2024 সালে নির্বাচন করে আমি ডামি ভোট উপাধি পাওয়া কাজী হাবিবুল আউয়ালকে বৃহস্পতিবার দুপুর 1:30টার দিকে নিয়ে আসা হয় আদালতে। বুধবার গ্রেপ্তারের সময় সাদা শার্ট পরিহিত হাবিবুল আউয়াল এদিনও একই পোশাকে হাজির হন কোর্ট চত্বরে। তার মাথায় ছিল হেলমেট, মুখে ছিল বিষণ্ণতার ছাপ। 10 দিনের রিমান্ড প্রার্থনা করে এদিন দুপুর 2টার দিকে তাকে তোলা হয় এজলাসে। এ সময় প্রায় 10 মিনিট জেরার সম্মুখীন হন হাবিবুল আউয়াল। এ সময় দ্বাদশ সংসদ নির্বাচনকে বিতর্কিত বলে স্বীকার করে নেন হাবিবুল আউয়াল। শুনানিতে আসামি পক্ষের আইনজীবী হাবিবুল আউয়ালকে অসুস্থ ও নির্দোষ দাবি করে তার জামিন আবেদন করেন। দুই পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত কাজী হাবিবুল আউয়ালের 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। প্রহসনের নির্বাচন আয়োজন করে তিনি শপথ ভঙ্গ করেছে সে প্রশ্ন করা হয় সাবেক সিইসি কে। সরকারি কর্মকর্তা তার বক্তব্য রেখে উভয় বক্তব্যের পরে তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড প্রার্থনা করা হয় তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে। সেখানে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞ আদালত তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে অনুমতি প্রদান করেন। হাবিবুল আউয়াল তার বক্তব্য রাখার সময় সে স্বীকার করেছে যে ওই নির্বাচনটা ডামি নির্বাচন ছিল এবং সেও স্বীকার করেছে যে ওই নির্বাচনটা প্রহসনের নির্বাচন ছিল। গেল রোববার বিএনপির করা মামলায় এ পর্যন্ত 2 জনকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিল পুলিশ। মামলার মোট আসামি 24 জন। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। আদর্শ ভিন্ন হলেও জাতীয় স্বার্থে সবাইকে একমত আসতে হবে। ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি ষড়যন্ত্রের অংশ বলে মনে করেন বিএনপির সমমনা দলগুলোর। ঐকমত্যের ভিত্তিতে যেসব সংস্কার সম্ভব তা হবে, বাকি সংস্কার প্রস্তাব নিয়ে জনগণের কাছে যেতে হবে বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী। সাইফুল রিপনের প্রতিবেদন। 13তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা আয়োজন করে নাগরিক ঐক্য। দেশের দুর্যোগপূর্ণ সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার গুরুত্ব তুলে ধরেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বলেন, গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের সংগ্রাম একই সূত্রে গাঁথা। যতটুকু ঐকমত্য এসেছে তার ভিত্তিতেই নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান তারা। স্থানীয় সরকার নির্বাচন করার নামে যারা কথা বলছে, আগামী 2-3 বছর এটার মধ্যে যেন মানুষ থাকে, এই ধরনের চক্রান্ত ষড়যন্ত্রকে রুখে দাঁড়াতে হবে। আমাদের যতটুকু ঐকমত্য হয়েছে তার উপরে ভিত্তি করে এখন ইমিডিয়েটলি নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক। রাষ্ট্রের মূলনীতিতে জনগণের অধিকারকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান নাগরিক ঐক্যের সভাপতি। এটা বুদ্ধিবৃত্তিক লড়াই। আগেরটা যতখানি আবেগের লড়াই ছিল, এখন ততখানি আবেগের লড়াই নয়, এখন এই লড়াইটা বুদ্ধিবৃত্তিক লড়াই। প্রফেসর ইউনূস বলেছেন, যে জায়গাগুলোতে আপনারা মিলতে পারবেন না সেটা ভবিষ্যতের জন্য রেখে দেন। ভবিষ্যতের জন্য সেটা আমরা রাখছি এবং মনে করি যে ভবিষ্যতে এটাও নিষ্পত্তি করা যাবে। ফ্যাসিবাদ বিরোধী সব দলকে এক প্ল্যাটফর্মে থাকার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাহী বিভাগকে দুর্বল নয়, বরং সব ক্ষেত্রে ভারসাম্য নিশ্চিত করতে হবে। এবারের শহীদের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা যদি আমরা পূর্ণ করতে ব্যর্থ হই, বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ আর দেখি না। আমরা সেই সংস্কার চাই যে সংস্কারের মধ্যে কোনো বিভাগের অধিকার খর্ব হবে না। আমরা সেই সংস্কার চাই যেই সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো নির্মিত হবে। গুলশান কার্যালয়ে গণ অধিকার পরিষদের প্রতিনিধি দলের সঙ্গে লিয়াজু কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী। বলেন, নিজস্ব মত ও আদর্শের কারণে সব বিষয়ে ঐকমত্য না হওয়াই স্বাভাবিক। সব জায়গায় ঐকমত হওয়ার কোনো সুযোগ নাই। কারোর জন্য কোনো বিষয়ে বিএনপির জন্য গুরুত্বপূর্ণ, কোনো বিষয়ে আরেকজনের জন্য গুরুত্বপূর্ণ, এই ডিফারেন্স থাকবে। এই জন্য যেই বিষয়গুলোতে ঐকমত হবে সেইগুলোতে সংস্কার হয়ে যাবে।
আর বাকিগুলো জনগণের কাছে নিয়ে যাবে প্রত্যেকটি দল আগামী নির্বাচন। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য প্রেসে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেন, দেশের স্থিতিশীলতা ফেরাতে আগে প্রয়োজন জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনটাই আগে দরকার। জাতীয় নির্বাচনটা হলে সারা বাংলাদেশে একটা স্থিতিশীলতা চলে আসবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাস জুড়ে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংবাদ সম্মেলনে জানানো হয়, আলোচনা সভা, রক্তদান, গ্রাফিতি, পথনাটক, ফুটবল টুর্নামেন্ট, শিশু অধিকার বিষয়ক অনুষ্ঠান, ডেঙ্গু ও করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম সহ অন্তত 22টি ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান স্মরণ করবে বিএনপি। 5ই আগস্ট এবং জুলাইয়ের ছাত্র জনতার আত্মদানের স্মরণে আমরা 30শে জুন রাত্রি 12টা 1 মিনিটে জাতীয়তাবাদী ছাত্র দলের তাদের আয়োজনে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল নামে শহীদ মিনারের প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন করা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিন 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা নিয়ে আপত্তি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির পার্টি শীর্ষস্থানীয় 3 নেতা সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও আক্তার হোসেন। বৃহস্পতিবার বিকেলে এক ফেসবুক পোস্টে এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ লেখেন, নতুন বাংলাদেশের জন্ম 8 আগস্ট নয় বরং 5 আগস্ট। বলেন, 5 আগস্টের সাধারণ ছাত্র জনতার এই অর্জনকে সরকারের কুক্ষিগত করার চেষ্টা মেনে নেওয়া হবে না। অন্যদিকে এ নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনও। একই সঙ্গে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সার্জিস আলম সন্ধ্যায় তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছিলেন, দ্বিতীয় স্বাধীনতা নষ্টের ছাড় দেওয়া এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে। সাংবাদিক গ্রেফতার ও জামিনে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, 266 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছে সাধারণ মানুষ, সরকার নয়। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সরকার গেল 10 মাসে চেষ্টা করেছে সংবাদ মাধ্যমকে স্বাধীন করতে। হাসিনা সরকারের নিয়ন্ত্রণমূলক আইন এখন আর নেই এবং গণমাধ্যম পুরোপুরি স্বাধীনভাবে কাজ করছে বলে দাবি তার। হাসান আল মাহমুদের রিপোর্ট। বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষা ও আইনি কাঠামো বিশ্লেষণ শীর্ষক সংলাপে উঠে আসে সাংবাদিকদের সুরক্ষা, বেতন ও সমসাময়িক মামলা বাণিজ্যের কথা। বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। কেন এই বড় বড় মালিকরা মিডিয়ার মালিক বাধ্য মালিক হতে, গরিব মিডিয়া কে চাকরি করবে বলেন? এলএসআই, ডিজিএফআই, সিআইডি, এসএসএল, ব্র্যান্ড, এই প্রতিষ্ঠানগুলিকে আলাদাভাবে একটা সুযোগ দেওয়া হয়েছে, তারা যাতে কিছু কিছু তথ্য না দিয়ে পারবে। এটা কোনো রকম ওই যে কারচুপি হলে এবং ওই যে স্বতন্ত্র প্রহরীর ভূমিকা, প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা বলেন, 266 জন সাংবাদিকের বিরুদ্ধে যে মামলা হয়েছে তার কোনোটাই সরকার করেনি। তাদের জামিনের ব্যাপারেও সরকার কোনো হস্তক্ষেপ করছে না। আপনাকে আমি ক্যাটাগরিক্যালি বলতে পারি, অত্যন্ত স্ট্রংলি বলতে পারি, আমরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাংবাদিকদের জামিন দেওয়ার ব্যাপারে বা না দেওয়ার ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ করি না। আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি, গণমাধ্যম যে কোনো সময়ের চেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে বলেও দাবি করেন আইন উপদেষ্টা। দেখা যায় যার তদবির, অন্যায় তদবির আমি রাখি নাই, কিছুদিন পর সে আমাকে ভারতের দালাল, তারপরে বলা শুরু করে দেয় 40-50 বছর আগে আমার সাথে কার কোন সম্পর্ক ছিল সেটা নিয়ে বিভিন্ন প্রোগ্রাম বানানো শুরু করে দেয়, যা ইচ্ছা বলে। দেশের গণমাধ্যম পুরোপুরি স্বাধীন মন্তব্য করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, গত 10 মাসে সরকার চেষ্টা করছে গণমাধ্যমের মুখ যেন বন্ধ না হয়। আপনার কোনো নমুনা যদি পান যে আমাদের সময় অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে আমরা কোনো ধরনের কোনো প্রেশার তৈরি করে কাউকে
তার জার্নালিজমের থেকে আমরা দূরে সরাচ্ছি। আমরা যদি মিথ্যা নিউজ হয় আমরা বলছি যে আপনার নিউজটা মিথ্যা, প্লিজ চেঞ্জ করেন। অনেকে চেঞ্জ করছেন না। আওয়ামী লীগের আমলে গণমাধ্যম নিয়ন্ত্রণে করার নানা ধরনের আইন বাতিল করা হয়েছে বলেও দাবি করেন প্রেস সচিব। দ্বিতীয় হচ্ছে যে হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দুদকের বিরুদ্ধে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর ঘুষ দাবির অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছে বলে জানিয়েছেন মহাপরিচালক আক্তার হোসেন। বলেন, এনসিপি নেত্রী মাহমুদা মিতুর প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন। প্রকৃত ঘটনা উন্মোচন হলে ভুল বুঝতে পারবেন হাসনাত। এদিকে 29তম বিসিএসে প্রভাব খাটিয়ে চাকরি পাওয়া 21 জনের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। ফজলে আদিত্যের রিপোর্ট। স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল 1 লাখ টাকা। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর এমন একটি ফেসবুক পোস্ট লিখে অভিযোগ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা নেট দুনিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায়। সেখানে বলা হয়, এনসিপি নেত্রী ডাক্তার মাহমুদা মিতুর কাছ থেকে দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতির জন্য মোবাইলে অর্থ দাবি করেন দুদকের ডিজি আক্তার হোসেন পরিচয়ে। এই বিষয়ে সংবাদ সম্মেলনে মহাপরিচালক জানান, এনসিপি নেত্রী মাহমুদা মিতু প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন। একই নাম্বারের মাধ্যমে অর্থ দাবির ঘটনায় 4টি জিডি করা হয়েছে। এই ঘটনার অনুসন্ধান চলছে। দুদকের কারো সংশ্লিষ্টতা মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দেন এই মহাপরিচালক। জনাব হাসনাত আব্দুল্লাহ গণমাধ্যমে বা ওনার সোশ্যাল মাধ্যমে ব্যবহার করে তুলে এনেছেন যে বিষয়টি, এই বিষয়ের উপরে আমরা অনুসন্ধানও করছি। অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই প্রক্রিয়ার সাথে যদি দুদকের কোনো পর্যায়ে কোনো কর্মকর্তার কোনো ধরনের সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাদেরকেও আইন আমলে আনা হবে। এদিকে 29তম বিসিএস এর চূড়ান্ত ফলাফল ও গ্যাজেট প্রকাশের প্রায় 13 মাস পর নিয়ম বহির্ভূতভাবে ক্যাডার হিসেবে বিভিন্ন দপ্তরে 21 জনকে পদায়ন করা হয়। এমন অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। ক্ষমতার অপব্যবহার পূর্বক 29তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ এবং গ্যাজেট বিজ্ঞপ্তির প্রায় 13 মাস পর নিয়ম বহির্ভূতভাবে নন ক্যাডার সুপারিশপ্রাপ্ত প্রার্থীদেরকে বিভিন্ন পদে ক্যাডার পদের সুপারিশ এবং নিয়োগের অভিযোগের অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন ঋণের নামে প্রায় 50 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পিকে হালদার সহ 25 জনের বিরুদ্ধে পৃথক 2টি মামলা করেছে দুদক। ফজলে আদিত্য, দেশ টিভি। পুলিশের সাবেক আইজি নূর মোহাম্মদের বিরুদ্ধে কিশোরগঞ্জের কাটিয়াদীতে একটি কৃষি খামারের 130 একর জমি দখলের অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিযোগ করেও জমি উদ্ধার করতে পারেননি ভুক্তভোগীরা। এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে নূর মোহাম্মদের দাবি, রাজনৈতিক পট পরিবর্তনের পর তাকে হয়রানি করতেই এমন অভিযোগ তোলা হয়েছে। সহকর্মী তোফাইল আহমেদের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চাঁদপুর এলাকায় সাবেক আইজিপি নূর মোহাম্মদের বাড়ির পাশে বরকত আল আমিন এগ্রো কমপ্লেক্স গড়ে তোলেন ওই এলাকার হাজী মোহাম্মদ নুরুল আমিন। অভিযোগ রয়েছে 2008 সালে আইজিপি থাকার সময় সন্ত্রাসী দিয়ে প্রায় 130 একর আয়তনের খামারটি দখল করে নেন নূর মোহাম্মদ। এ সময় খামারের মালিক নুরুল আমিন ও তার ভাই ভাতিজা সহ স্বজনদের নামে ঢাকা, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে মিথ্যা মামলা করা হয়। জমি উদ্ধারে 2012 সালে প্রধানমন্ত্রীর কাছে একটি লিখিত অভিযোগ করেও লাভ হয়নি, বরং 2018 সালে নূর মোহাম্মদ কটিয়াদী 2 আসনের এমপি হলে তার প্রভাব আরো বেড়ে যায়। উনি এটা জোর করে দখল করে রাখছে, আমরা আসতে পারতেছেন, কিন্তু আমার হাজবেন্ড থাকতে উনি মানে বিভিন্ন লোক লাগাইতো যে উনি কিনবে। আমাদেরকে বিভিন্ন জেলায় মিথ্যা মামলা, খুনের মামলা, অপহরণ মামলা দিয়া দেশ ছাড়া করিয়া এই সম্পত্তি তার ক্ষমতা বলে দখল করছে এবং সমস্ত গাছ, মাছ এবং মাটি সব তুলিয়া নিয়ে হাজার হাজার কোটি টাকার বালু তুলে বিক্রি করছে। 2018 সালে নুরুল আমিন মারা যাওয়ার পর তার ছেলেরা বাবার সম্পত্তি উদ্ধারের চেষ্টা চালান। গেল বছরের 9 নভেম্বর ঢাকায় সংবাদ সম্মেলন করেন পরিবারের লোকজন। গেল 1 জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি লিখিত অভিযোগ করেন তার বড় ছেলে সিরাজুল আমিন। তাদের অভিযোগ, জমির মালিকানা দলিল এবং খাজনা খারিজ থাকার পরও ক্ষমতার জেরে দীর্ঘ 16 বছর ধরে কৃষি খামারটি দখল করে রেখেছেন নূর মোহাম্মদের লোকজন। সাবেক আইজিপি এবং আওয়ামী লীগের সাবেক এমপি নূর মোহাম্মদ সাহেব তখন তৎকালীন আইজি ছিলেন। উনি তখন ওনার
ক্ষমতার অপব্যবহার করে এই প্রজেক্টটা দখল করে। প্রজেক্টের আশেপাশে যত জমি আছে সব দখলে নিয়ে উনি মাটি উত্তোলন, বালু উত্তোলন, ইটের ভাটা এগুলো নিয়ে অবৈধভাবে সব করে যাচ্ছে বিগত প্রায় 16-17 বছর যাবত। প্রধান উপদেষ্টার কাছে আমরা আকুল আবেদন করি আমাদের ফ্যামিলিকে নিরাপদে থাকার জন্য, নিরাপদে বাঁচার জন্য আমাদেরকে একটু সহযোগিতা করেন। তবে অভিযোগ অস্বীকার করে নূর মোহাম্মদ দাবি করেন এই জমি ব্যাংক থেকে একটি কোম্পানির নামে নিলামে কেনা হয়েছে। ওইটা একটা অকশন প্রপার্টি, সোনালী ব্যাংক থেকে অকশন দেওয়া হয়েছে। অকশন দেওয়া ফলে এটা বিশেষ বিল্ডার্সের নজরুল ইসলাম ওদের কাছ থেকে এই ক্রয় করেছে এবং অকশনে পার্টিসিপেট করছে। অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে নূর মোহাম্মদের বিরুদ্ধে গেল 2 জুন মামলা করে দুদক। এর আগে গেল 20 ফেব্রুয়ারি নূর মোহাম্মদ ও তার স্ত্রী ইসমতারা বেগমের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। গাইবান্ধার সাঘাটায় যমুনা নদীর তীরে বালু দিয়ে বাঁধ সংস্কারের অভিযোগ উঠেছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধে গর্ত ও ধস দেখা দেয় বাঁধটি দুর্বল হয়ে পড়েছে। এতে নাগরিক জীবনে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। এতে নদী পাড়ের বাসিন্দারা বাঁধ ভাঙনের ভয়ে দিন কাটাচ্ছেন। সহকর্মী SM মইনুল হুদার পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন MH অঙ্কন চৌধুরী। গাইবান্ধার সাঘাটা উপজেলার যমুনা নদীর তীর সংরক্ষণের জন্য বাঁশহাটা ও কুনপাগলির মোড় থেকে বসন্তবাড়ি পর্যন্ত 15 কিলোমিটার দীর্ঘ বাঁধ সংস্কারের কাজ শুরু হয় 2023 সালে। 24 কোটি 80 লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ পান ঠিকাদার হাসিবুল হাসান। স্থানীয়দের অভিযোগ, বাঁধ নির্মাণে মাটির পরিবর্তে বালু ব্যবহার করা হয়েছে। ফলে বাঁধের উপর দিয়ে ছোট বড় গর্ত ও ফাটল দেখা দিয়েছে। এই বাঁধের উপর দিয়ে প্রতিনিয়ত 10 গ্রামের মানুষ চলাচল করছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের যোগ সাজেশে তড়িঘড়ি সংস্কার কাজ করে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে। এতে জনমনে বাঁধের স্থায়িত্ব নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। পাশাপাশি বর্ষায় যমুনার প্রবল স্রোতে বাঁধ ভেঙে প্রাণহানি ও ফসলি জমির ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। এই বাঁধে যে 3 বছর হলে কাজ করে, 3 বছর হলে কাজ করে, আজ পর্যন্ত কার বাঁধের ফিনিশিং হলো না, কাজ হলো না। পানি উন্নয়নের বোর্ডের কর্মকর্তারা বিভিন্ন যোগ সাজস্যে এরকম কাজ করে রেখে গেছে। কোনো গিয়ে নাই, স্লোপ নাই, একদম খারাপ, বৃষ্টি হওয়ার সাথে সাথে সব ভেঙে যাচ্ছে। 3 বছর যাবত কাজ করতেছে, এই কাজের কোনো মানে ওদের গুরুত্ব নাই। এই করে কয়েকদিন করে না, এভাবে রাখছে। এখন বন্যার সময় এখন এই যে রাস্তা কিছু যত কাজ বাকি রাখছে এগুলো এখন হুমকির মুখে। এখন বৃষ্টি বাদল হলে এগুলো মাটি ধসে নিচে পড়ে যাইতেছে। বাঁধের সংস্কার কাজ এখনো সম্পন্ন হয়নি, তবে যেসব জায়গায় সমস্যা দেখা দিয়েছে সেগুলো দ্রুত মেরামত করা হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আমরা এটা তাৎক্ষণিকভাবে আসলে মেরামতের উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে এই কাজগুলো আসলে মেরামত করা হয়েছে এবং এই কাজগুলো চলমান আছে। নাগরিক দুর্ভোগ লাঘবে দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়া পৌরসভার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা। প্রথম শ্রেণীর পৌরসভা হলেও দীর্ঘদিন নেই কোনো সংস্কার। সড়কগুলোতে সৃষ্টি হয়েছে ছোট বড় খানাখন্দ, ভেঙে পড়েছে ড্রেনেজ ব্যবস্থাও। মাঝে মাঝে পৌর কর্তৃপক্ষ দায়সারা সংস্কার করলেও তা তেমন কোনো কাজেই আসেনি নাগরিকদের। এতে প্রতিনিয়তই দুর্ভোগে পড়তে হয় পৌরবাসীকে। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। খানাখন্দে ভরা সড়কে হেলে দুলে চলছে গাড়ি। প্রথম শ্রেণীর কুষ্টিয়া পৌরসভার অধিকাংশ সড়কেরই একই দশা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেশিরভাগ সড়কেরই উঠে গেছে পিচ। জায়গায় জায়গায় সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত। পৌর কর্তৃপক্ষ মাঝে মাঝে দায়সারাভাবে খোয়া ও বালি ফেললেও তা তেমন কোনো কাজেই আসে না নাগরিকদের। শুধু অপচয়ই হয় টাকা, ভোগান্তি দূর হয় না জনসাধারণের। একটু যদি বৃষ্টি হয়, জলবদ্ধতায় দোকানের ভিতরে পানি ঢোকে, খানাখন্দ, মানে কর্তৃপক্ষ একদম উদাসীন। বিভিন্ন জায়গায় গর্ত আছে, বিভিন্ন জায়গায় কালভেট নাই, ড্রেন ভালো নাই, মানুষের বেহাল অবস্থা। আমরা বিভিন্ন রাস্তার থেকে চিঠি বর্তমান প্রশাসককে জমা দিয়েছি, কিন্তু তার কোনো উত্তর নাই। সুন্দর পরিচ্ছন্ন শহরের তকমা লাগানো কুষ্টিয়া পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থারও নাজুক অবস্থা। কোথাও ভেঙে গেছে সিলাব, কোথাও আবার অস্তিত্বই নেই ড্রেনের। ফলে সামান্য বৃষ্টিতেই ড্রেনের ময়লা পানিতে ডুবে যায় সড়ক। চরম ভোগান্তিতে পড়ে পৌরবাসী। জানিয়ে ক্ষুব্ধ জনসাধারণ, দ্রুত ভোগান্তি থেকে মুক্তি চাই তারা। পৌরসভা কোনো কিছু দেখেই না যে ড্রেনগুলো কি অবস্থায় পড়ে রয়েছে, পরিষ্কার তো করেই না গো।
আর ড্রেনগুলো পানি পর্যন্ত উপরের দিক দিয়ে উঠে যায়। ড্রেনে যখন বৃষ্টি হয় তখন ড্রেনের পানি আর রাস্তার পানি এক হয়ে যায়। এতে ড্রেনের নোংরা পানি আর রাস্তার পানি এক হয়ে যাওয়ার কারণে আমরা হেঁটে স্কুলে যেতে পারি না। গ্রামে তো এখন এলজিডি রোড ঘাট করে দিয়ে কোনো সমস্যা হয় না, এরকম কাদা পানি হয় না, কিন্তু এখানে শহরে থাকি খুবই খারাপ আমরা দেখি। পৌর কর্তৃপক্ষ বলছে অপরিকল্পিত সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার জন্যই দুর্ভোগ পোহাতে হচ্ছে শহরবাসীকে। সমস্যা সমাধানে দ্রুতই ব্যবস্থা নেবেন তারা। এখানে অপরিকল্পিত অনেক কিছু হয়েছে, আমরা চেষ্টা করছি, নতুন নতুন হোল্ডিং করছে, নতুন নতুন আবাসন তৈরি হচ্ছে। হ্যাঁ, এই জন্য মানুষের যে জায়গায় মানে জনবিস্তৃতি বেশি, জনঘনত্ব বেশি, সেই জায়গাগুলোতে গুরুত্ব দিয়ে আমরা কাজ করি। প্রায়োরিটি ভিত্তিতে আমাদের পরিকল্পনা আছে। প্রায় 2.5 লক্ষ পৌরবাসীর জনদুর্ভোগ নিরসনে দ্রুতই দৃশ্যমান উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সবার। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।